সবাইকে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 3 নম্বর অধ্যায় পদার্থের গঠন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম টাইপ পদার্থের প্রকারভেদ ও অণুপরমাণু থেকে আমাদের যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আমরা ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে। দেখো ভাই, আমাদের যে পর্যায় সারণীতে মৌল কয়টি? আমাদের পর্যায় সারণীতে মৌল হইতেছে 118টি, তাই না? এই 118টার মধ্যে 98টা হইতেছে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে 20টা থাকে এগুলো হইতেছে গবেষণাগারে তৈরি করা হয়। এ কারণে এই 20টাকে কী বলা হয়? এই 20টাকে বলা হয় কৃত্রিম মৌল। আচ্ছা, আমরা এতটুকু জেনে ফেললাম। এখন এই যে আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, তোমাদের বইয়ে দেখো প্রথম দিকে দেওয়া আছে আমাদের শরীরে হইতেছে 26 ধরনের মৌল আছে। আমাদের দেহে কত ধরনের মৌল আছে? আমাদের দেহে 26 ধরনের মৌল আছে। তার আনসার কোনটা হবে? আনসার হবে গ নম্বরটা, 26 ধরনের মৌল আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, নিম্নের কোনটি মৌলিক পদার্থ? এখন মৌলিক পদার্থ মানে কি ভাইয়া? মৌলিক পদার্থ মানে হইতেছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া যদি অন্য কোনো পদার্থ না পাওয়া যায় সেটাকে বলা হয় মৌলিক পদার্থ। মনে করো এটা কি? এটা হইতেছে একটা লোহা। মনে করো এটা হইতেছে একটা লোহার খণ্ড। আমি যদি এই লোহার খণ্ডটাকে আমি যদি ভাঙি, আমি যদি মনে করো যে এই লোহার খণ্ডটাকে আমি আরও বিভিন্ন খণ্ডে ভাগ করলাম, তাই না? এটাকে আমি আরও বিভিন্ন খণ্ডে ভাগ করলাম। মনে করো এই লোহার ভিতরে কী থাকে ভাইয়া? আয়রন থাকে। তো এখানেও কী আছে? এই খণ্ড কী আছে? আয়রন আছে। এই খণ্ডও আছে আয়রন, এই খণ্ডও আছে আয়রন। তো মানে কি, এই দেখো এগুলো কিন্তু আয়রন ছাড়া কিন্তু আর কিছুই পাওয়া যায় না, তাই না? বিশুদ্ধ লোহাতে মনে করো, তাহলে এই যে এটা কি ভাইয়া? এই যে আয়রনটা কি? এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, ঠিক আছে? এখন মনে করো যে তুমি কি নিলা? এই যে পানি। মনে করো যে এখানে একটা পানি নিলা। এই যে পানির মানে কি? পানি মানে হচ্ছে H2O, তাই না? তো এটাকে যদি আমি ভাঙি তো কি পাবো? আমি হাইড্রোজেন পাবো এবং কি পাবো? অক্সিজেন পাবো, তাই না? দেখো আমি কিন্তু ভিন্ন ধরনের কিন্তু মৌল পাইতেছি, তাই না? তো এটা কিন্তু মৌলিক পদার্থ না, এটা কি হবে? এটা হবে যৌগিক পদার্থ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের অপশনে কী আছে দেখো, কার্বন। এই দেখো কার্বন, এই যে কার্বন, এই কার্বনকে আমি যতই ভাঙি না কেন আমি শুধুমাত্র কার্বনই পাবো, তাই না? তো এই যে কার্বনটা কি হবে? এই কার্বনটা হবে তোমার মৌলিক পদার্থ। কার্বনটা কি হবে? এটা হবে মৌলিক পদার্থ। এরপরে যে পানি, এই যে পানি কিন্তু উদাহরণ দিছি, এটা কিন্তু মৌলিক পদার্থ না। গতে কি বলছে? গতে বলছে যে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মানে কি? CO2। তো আমি যদি এটাকে ভাঙি আমি কার্বন পাবো, আবার কি পাবো? অক্সিজেন পাবো। তো ভিন্ন ধরনের মৌল পাইতেছি, কারণ এটা কি হবে? তোমার মৌলিক পদার্থ হবে না, এটা হবে তোমার যৌগিক পদার্থ। এরপরে কি আছে? সোডিয়াম ক্লোরাইড, তাই না? এই যে আমরা যে খাবার যে লবণটা NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো এটাকে যদি আমি ভাঙি আমি কি পাবো? সোডিয়াম পাবো, আর কি পাবো? ক্লোরিন পাবো। তো আমি ভিন্ন ধরনের মৌল পাইতেছি, তাহলে এটাও কি হবে? তোমার যৌগিক পদার্থ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখন কি বলছে? এখন বলছে যে কোনটি যৌগিক পদার্থ। এই যে লোহা, এই যে আমি একটাকে লোহা দিছি না ভাইয়া, লোহা উদাহরণ দিছি না, তো এই লোহাটা কি হবে? এটা হবে মৌলিক পদার্থ। রূপা, এই যে রূপা মানে কি? এই যে সিলভার, তাই না? এটা সিলভারকে ভাঙলে আমি কি পাবো? শুধুমাত্র সিলভারই পাবো, তাই না? বিশুদ্ধের ক্ষেত্রে। মোমের ক্ষেত্রে দেখো, এই যে মোমটা কি ভাইয়া? মোমটা হইতেছে এক ধরনের কার্বোহাইড্রেট। এটাকে ভাঙলে আমরা কার্বন পাই, হাইড্রোজেন পাই, ঠিক আছে? এরপর দেখো সালফার, এই সালফারকে বাংলা কী পাবো? শুধুমাত্র আমরা সালফারই পাবো, এই যে সালফার পাবো, তাই না? এ কারণে সালফারটা কী হবে? এটা মৌলিক পদার্থ হবে। তাহলে যৌগিক পদার্থ কোনটা? যৌগিক পদার্থ হয়েছে এই যে মম, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো পরবর্তী প্রশ্নে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? ক্ষুদ্রতম কণিকার নাম হইতেছে পরমাণু। এই যে পরমাণু, একটা পরমাণু অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে? অণু তৈরি করে। আবার অনেকগুলো অণু মিলে কি তৈরি করে? পদার্থ তৈরি করে। আর সেটা যদি মৌলিক পদার্থ হয় তাহলে কি হবে? এই যে একটা পরমাণু, এটা হইতেছে কি? একটা পরমাণু, তাই না? তো এই যে পরমাণুটা কি করে? অনেকগুলো মিলে অণু তৈরি করে, অনেকগুলো অণু মিলে কি করে? পদার্থ তৈরি করে। তাহলে কি বলতে পারি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? এটা হইতেছে পরমাণু। আচ্ছা, এখন এই যে পরমাণু বললাম না, এই পরমাণুর ভিতরে কি থাকে? এই পরমাণুর ভিতরে কি থাকে ভাইয়া? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না? আচ্ছা,
তার পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, কোনটির অণুতে 4টি পরমাণু থাকে? কোনটার অণুতে 4টা পরমাণু থাকে? আচ্ছা, তো দেখো আমরা এখানে একটু নাইট্রোজেন, এই দেখো নাইট্রোজেন গ্যাস আকারে থাকে, তাই না? নাইট্রোজেন N2 আকারে থাকে, নাইট্রোজেনটা কি থাকে? N2 আকারে থাকে। আচ্ছা, এরপরে দেখো এই যে সালফার, এই যে সালফারটা না, এই সালফার হইতেছে H8 আকারে থাকে, মানে কি 8টা সালফার একসাথে মিলে থাকে। এখানে এই যে নাইট্রোজেনটা কি থাকে, এই যে একটা নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন মিলে N2 আকারে থাকে, আর সালফারটা দেখো তোমার 8টা সালফার মিলে থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে 8টা সালফার একসাথে কি থাকে, তারা লেগে থাকে। এরপর দেখো ফসফরাসের ক্ষেত্রে দেখো এই যে ফসফরাস P4 আকারে থাকে, তাহলে ফসফরাস কয়টা থাকে? 4টা ফসফরাস একসাথে লেগে থাকে, একটা ফসফরাস দুইটা ফসফরাস তিনটা ফসফরাস চারটা ফসফরাস কি থাকে, তারা P4 আকারে থাকে। এবার অক্সিজেন যদি বলি, এই যে অক্সিজেন O2 আকারে থাকে, O2 আকারে থাকে, দুইটা অক্সিজেন মিলে থাকে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, কোনটির অণুতে 4টি পরমাণু আছে? অক্সিজেনে 2টা পরমাণু, নাইট্রোজেনেও 2টা পরমাণু, সালফারে 8টা পরমাণু, ফসফরাসে দেখো 4টা পরমাণু। তাহলে 4টা কোথায় থাকে? 4টা থাকে হচ্ছে ফসফরাসে। পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, কোনটির সংকেতে 3টি পরমাণু সম্ভব? আচ্ছা, 3টে পরমাণু বলছে। তো দেখো এই যে ফসফরাস, খ নম্বর দেখো ফসফরাস, আমরা কি বলছিলাম? ফসফরাস হইতেছে P4 আকারে থাকে, সালফার S8 আকারে থাকে, এরপরে কি, এরপরে হইতেছে তোমার কার্বন, কার্বনটা কার্বন আকারে থাকে। এই যে ওজন আছে না, ওজন মানে কি দেখো, এমনি সাধারণ যে অক্সিজেন, অক্সিজেনটা হইতেছে O2 আকারে থাকে, এটা হইতেছে কি, এটা হইতেছে তোমার অক্সিজেন, অক্সিজেন। কিন্তু যদি বলে ওজন, ওজন মানে কি, ওজন মানে হইতেছে O3, তাহলে দেখো এখানে 3টা পরমাণু আছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ক নম্বরটা, ওজন। এখানে কি থাকে তোমার? 3টা পরমাণু থাকে, 3টা পরমাণু থাকে। আচ্ছা, এখন আমরা আরেকটা টাইপে যাই। এখানে টাইপটা কি, এটা হচ্ছে প্রতীক ও সংকেত। তো দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ঠিক আছে? এরপর কি দেখো কি বলছে, টাংস্টেনের প্রতীক কোনটা? টাংস্টেনের প্রতীক কোনটা? আগে দেখো আমাদের যে ক নম্বর মানে কি, ক নম্বরে কি বলা আছে? ক নম্বরে বলছে যে এসবি দিয়ে কি বোঝায়? এসবি দিয়ে বুঝাইতেছে স্টিভিয়াম, মানে কি অ্যান্টিমনি। এই যে ডাব্লিউ মানে কি, ওয়ালফ্রাম, মানে কি, এটা মানে হইতেছে তোমার টাংস্টেন। এরপর দেখো পিবি, প্লাম্বাম, মানে কি লেড, এটা মানে কি, এটা মানে হচ্ছে লেড। এরপর দেখো এইচজি মানে কি, মার্কারি। তাহলে আমার প্রশ্নে কি বলছে? আমার প্রশ্নে বলছে যে টাংস্টেনের প্রতীক কোনটা? তাহলে টাংস্টেনের প্রতীক কোনটা হবে? ডাব্লিউ। এই যে টাংস্টেন প্রতীক কোনটা হবে? প্রতীক হবে তোমার ডাব্লিউ। এটা হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখন কি বলছে দেখো, টিনের প্রতীক কোনটা? টিনের প্রতীক কোনটা? এই দেখো আমরা একটা কি দেখছি, এসবি মানে কি, এসবি মানে হইতেছে অ্যান্টিমনি। এসবি মানে কি ভাইয়া? এসবি মানে হইতেছে অ্যান্টিমনি বা স্টিভিয়াম, ল্যাটিন শব্দ থেকে আসছে স্টিভিয়াম। এরপরে পিবি মানে কি ভাই? পিবি মানে হচ্ছে লেড। এরপরে এসএন মানে কি? স্ট্যানাম বা কি, এটাকে কি বলা হয়? টিন। এটা দরকার নাই, যেগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখি। তাহলে টিনের প্রতীক কোনটা হবে? গ নম্বরটা হবে। টিনের প্রতীক কোনটা হবে? টিনের প্রতীক হবে গ নম্বরটা, এই যে এসএন। দেখো অনেকে কিন্তু এই যে এসবি আর এসএন এর মধ্যে কিন্তু মানে কনফিউশনের সৃষ্টি হবে। এসবি মানে কি? এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, আর এসএন মানে কি? এসএন মানে হচ্ছে টিন। আচ্ছা, এটা কীভাবে মনে রাখতে পারি? এসবি মানে তো অ্যান্টিমনি, ঠিক আছে? এসএন মানে কি? টিন। দেখো টিনের আগে তিনটা শেষে দেখো কি আছে? এ দান্তের ন আছে, এখানে দেখো এন আছে, তাই না? এরকম মনে রাখতে পারো, টিন এসএন, এরকম মনে রাখতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। দেখো কি বলছে, অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটা? দেখো অ্যান্টিমনি মারলে কোনটা হবে? এসবি। আর যদি বলে টিন বললে কোনটা হবে? এসএন, এই যে এন, ঠিক আছে? অ্যান্টিমনি গেলে কোনটা হবে? অ্যান্টিমনি হবে তোমার এই যে এসবি। এইউ মানে কি ভাইয়া? এইউ মানে হচ্ছে অরাম। অরাম মানে কি? অরাম মানে হচ্ছে গোল্ড, সোনা। এটা হইতেছে তোমার সোনা। আর এসএন মানে তো কি? এই যে এখন এসএন মানে তো, এসএন মানে কি? এটা মানে হইতেছে টিন, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটা? ল্যাটিন ভাষা থেকে
গৃহীত প্রতীক কোনটা? দেখো এই যে এন, এই যে এন, এটার নাম কি? এটার নাম হইতেছে নাইট্রোজেন। এটা ইংরেজি শব্দ থেকে আসছে। কিন্তু কে দেখো পটাশিয়াম, পি কিন্তু হয় নাই, পটাশিয়ামের পি কিন্তু হয় না। এটা কি কোথা থেকে আসছে? এটা হচ্ছে ক্যালিয়াম। ঠিক আছে, ল্যাটিন ভাষা থেকে আসছে। কেও মানে কি? সিও মানে কি? সিও মানে হচ্ছে কোবাল্ট। কোবাল্ট। এরপরে সিএ মানে কি? ক্যালসিয়াম। সবগুলো ইংরেজি শব্দ, শুধুমাত্র কোনটা বাদে? এই যে কেটা বাদে। ক্যালিয়াম, এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার খ নম্বরটা। এটা তোমার ল্যাটিন ভাষা থেকে আসছে। পটাশিয়াম এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। ঠিক আছে, এরপর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে কোনটির প্রতীক ও সংকেত একই? প্রতীক কি ভাইয়া? মৌলের যে সংক্ষিপ্ত যে রূপ, এটাকে আমরা কি বলি? প্রতীক বলি, তাই না? আর অণুর ক্ষেত্রে আমরা সংকেত বলি। এই দেখো আয়োডিন, এই যে আয়োডিন, এটা কি থাকে ভাইয়া? এটা হইতেছে তোমার, তার প্রতীক কি? তার প্রতীক হইতেছে, একটা সেকেন্ড দেখো, এই যে আয়োডিন, এই যে আয়োডিন, এটার প্রতীক কি? এটার প্রতীক হইতেছে তোমার আই দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু তার সংকেত কি? সংকেত হইতেছে তারা I2 আকারে থাকে। এই যে ব্রোমিন, এই ব্রোমিনের প্রতীক কি? Br, সংকেত কি? Br2 আকারে থাকে। অক্সিজেন, তার প্রতীক কি? O, আর থাকে কিভাবে? O2 আকারে থাকে। এই যে সিলিকন, এই যে সিলিকন, তার প্রতীক কি? Si, তার সংকেত কি ভাইয়া? Si। তাহলে দেখো তার প্রতীকও Si, তার সংকেতও কি? Si। আনসার কোনটা হবে? ঘ নম্বরটা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিচের কোনটি অ্যান্টিমনি? অ্যান্টিমনি মানে কি ভাইয়া? Sb, ল্যাটিন ভাষায়। স্টিভিয়াম, Sb মানে কি? স্টিভিয়াম, স্টিভিয়াম। আর এই যে Sn মানে কি? তোমার টিন, তাই না? স্টানাম। ঠিক আছে, এই যে দেখো, এই যে আর্জেন্টাম মানে কি ভাইয়া? আর্জেন্টাম মানে হচ্ছে তোমার কি? কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে এজি, এজি মানে কি? মানে হইতেছে তোমার রূপা বা সিলভার। AU মানে কি? এই যে AU অরাম মানে কি? সোনা। ঠিক আছে, এরপর স্টানাম। SN মানে কি? টিন। আর এই যে স্টিভিয়াম SB মানে কি? অ্যান্টি মনি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার গহ নম্বরটা। আনসার হবে তোমার গহ নম্বরটা। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্যালিয়াম কিসের ল্যাটিন নাম? দেখো ক্যালিয়াম কি বলছিলাম ভাই? ক্যালিয়াম হচ্ছে তোমার পটাশিয়ামের ল্যাটিন নাম, পটাশিয়ামের ল্যাটিন নাম। আর এই যে Cu কপার, তাই না? এটা কিসের ল্যাটিন? এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে তোমার কাপ্রাম, কাপ্রাম এখান থেকে আসছে। এরপরে Na সোডিয়াম, এটা কোথা থেকে আসছে? নেট্রিয়াম। এরপরে এই যে Pb মানে কি? প্লাম্বাম মানে কি? লেড, লেড। আর এই যে কে, এটা কোথা থেকে আসছে ভাইয়া? ক্যালিয়াম, তাই না? পটাশিয়াম থেকে আসছে। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার গহ নম্বরটা। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা নতুন টাইপ, এখন হচ্ছে মৌলিক কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন নিয়ে আমরা এখন আলোচনা করবো। এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু ভালোভাবে আমাদের এটা দেখতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, মৌলের একটি প্রোটনের ভর কত? মৌলের একটা প্রোটনের ভর কত? দেখো ভাইয়া, এই যে আমরা যে পরমাণু দেখছি না, এই যে মনে করো এই একটা পরমাণু, এই আচ্ছা এরকম থাকুক, আচ্ছা এই যে দেখো, এটা এটা কি ভাই? এটা হচ্ছে একটা পরমাণু। এই পরমাণুর ভিতরে এই যে এটা কি? এটা হইতেছে তোমার নিউক্লিয়াস। এটা হইতেছে কি? এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। আর এইটা কি? এটা হইতেছে তোমার অরবিট বা কি শক্তি বলা হয়, শক্তি স্তর, তাই না? নিউক্লিয়াস আর এটা হচ্ছে অরবিট বা শক্তি স্তর। আচ্ছা একটা সেকেন্ড, এগুলোকে একটু ভালোভাবে লিখি।
একটা সেকেন্ড। আচ্ছা, এখন শেষ। তো দেখো আমি এটাকে কি বললাম, আমি এটাকে বললাম যে এই যে মাজারটা কি, এই মাজারটা হইতেছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অরবিট বা শক্তি স্তর। অরবিট বা শক্তি স্তর, তাই না? এখন এই দেখো ভাইয়া, এই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হইতেছে তোমার কি থাকে, প্রোটন থাকে, আর কি থাকে, নিউট্রন থাকে। আর এই যে অরবিট বা শক্তি স্তরে কি থাকে, শক্তি স্তরে থাকে হইতেছে ইলেকট্রন। আমরা এটা সবাই জানি, তাই না? তো এই হইতেছে একটা কি, এই হইতেছে একটা অ্যাটম বা পরমাণু। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাটম বা পরমাণু। এই পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস আর থাকে অরবিট বা শক্তি স্তর। নিউক্লিয়াসের ভিতরে দুইটা কণিকা থাকে, প্রোটন আর নিউট্রন। আর শক্তি স্তরে কি থাকে, ইলেকট্রন থাকে, তাই না? এখানে কি বলছে, মৌলের একটি প্রোটনের ভর কত, এই যে প্রোটন, এই যে প্রোটন, এই যে প্রোটন, এই প্রোটনের ভর কত, এই যে প্রোটন, এটার ভর কত, এটা ভর হইতেছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, গ্রাম এককে। আর যদি বলে নিউট্রন, যদি বলে নিউট্রনের ভর কত, তাহলে হবে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর যদি বলে ইলেকট্রন, সেক্ষেত্রে হবে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন কিন্তু 24 না, এখানে হবে 28 গ্রাম। ঠিক আছে, আমাকে কোনটার ভর বলছে, আমাকে প্রোটনের ভর বলছে। তাহলে প্রোটনের ভর দেখো কোথায় আছে, 1.66 ইন্টু 10⁻24, দেখো এটা কিন্তু, আর 9.28 গ্রাম। এটা কিন্তু, এটা তো হবে, এটা কিন্তু ইলেকট্রনের ভর না। ঠিক আছে, ইলেকট্রনের ভর হইতেছে এটা। আর এই দেখো এটা আমার কোন নম্বরে কিন্তু দেওয়া আছে 1.67, 10⁻⁻19 বসছে। দেখো এই যে ঘ নম্বরে দেখো কি বসে, ঘ নম্বর কেন হয় না, কারণ দেখো এখানে -19 বসে। -19 তো না, আমার হবে -24, তাই না? তো এখানে ক নম্বরটা হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত। দেখো ভাই, এই যে ইলেকট্রনের যে ভরটা, এটা প্রোটনের ভরের চাইতে, এই যে ইলেকট্রনের ভর আছে না, এটা কি প্রোটনের ভরের চাইতে 1/1840 গুণ। তার মানে কি, এই যে আমি কি বলতে পারি, আমি বলতে পারি তোমার ইলেকট্রনের, এ কারণে ইলেকট্রনের আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর কত ধরা হয়, 0 ধরা হয়। আবার যদি বলে প্রোটনের আপেক্ষিক ভর কত, প্রোটনের আপেক্ষিক ভর হইতেছে কত, 1। ঠিক আছে, তো কি বললাম, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত, ইলেকট্রনের আপেক্ষিক ভর হইতেছে 0। এখান থেকে এই এর যে আপেক্ষিক ভর না বলে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে। তোমাকে যদি বলে আপেক্ষিক আধান শূন্যকার, তোমাকে যদি প্রশ্ন বলে আপেক্ষিক আধান শূন্যকার, আপেক্ষিক আধান শূন্যকার, এটা যদি বলে তাহলে কোনটা হবে, এটা হবে তোমার নিউট্রন। নিউট্রনের আপেক্ষিক আধান কি, 0। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আপেক্ষিক ভর শূন্যকার ইলেকট্রনের, আর আপেক্ষিক আধান শূন্যকার নিউটনের। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ করে, মানে মৌলটা পরিচিতি আমরা জানি। এই যে আমাদের যে পারমাণবিক সংখ্যা, মনে করো এই যে 1 মানে কি, 1 মানে হচ্ছে তোমার হাইড্রোজেন, 2 মানে কি, 2 মানে হচ্ছে তোমার হিলিয়াম, 3 মানে কি লিথিয়াম, 20 মানে কি ক্যালসিয়াম, তাই না? তাহলে কি আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু মৌলগুলোকে চিনতেছি, তাই না? তো আবার আমরা কি বলি, এই যে পারমাণবিক সংখ্যাটাই কি মৌলের প্রোটন সংখ্যা না, তাই কি না? কোনো মৌলের পারমাণবিক সংখ্যা মানে কি ওই মৌলের প্রোটন সংখ্যাকে বোঝায় না। এ কারণে কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা বোঝায়, এটা হচ্ছে তোমার প্রোটন। প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এই যে এটা হচ্ছে কি প্রোটন। এন মানে কি নিউট্রন, ই মানে কি ইলেকট্রন, আর এ মানে কি ভাইয়া, এ মানে হচ্ছে তোমার ভর সংখ্যা। এ মানে কি, এ মানে হচ্ছে তোমার ভর সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বোঝায়। তো আশা করি আমরা সবাই জানি, তাই না? আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো,
নিউটনের আপেক্ষিক আধান কত? আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম নিউটনের আপেক্ষিক আধান কত, 0 0। এই যেটা আনসার কোনটা হবে, এটা হবে 0। আর এই যে 1 বলছে, এই যে 1, এই 1টা কোনটা হবে, এই 1 হবে তোমার প্রোটনের আপেক্ষিক আধান। প্রোটন এর আপেক্ষিক আধান কত, 1। আর যদি বলি ইলেকট্রন আপেক্ষিক আধান কত, ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, তাহলে -1, ঠিক আছে, যেহেতু নেগেটিভ। তো আনসার কোনটা হবে, ক নম্বরটা হবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, স্বাভাবিক অবস্থায় পরমাণুর স্থায়ী কণিকার ক্ষেত্রে কোনটি সত্য? স্বাভাবিক অবস্থায় দেখো একটা পরমাণুর ভিতরে আমি যদি একটা যদি আঁকি, এই যেমন একটা পরমাণু ঠিক আছে, আচ্ছা আঁকলাম, ভালো কথা আঁকলাম। হ্যাঁ, এটা রেখে আমি এখন কি করব, এই যে মনে করো এটা আমি দিলাম। আচ্ছা, এখন দেখো, মনে করো আমার এই যে শক্তি স্তরে, এটা তো শক্তি স্তর, তাই না? আর এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? এখন শক্তি স্তরে মনে করো যে আমার কয়টা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন, এরপরে তোমার এখানে কি বললাম, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন দিলাম। একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া, 4টা ইলেকট্রন আছে। তাইলে আমার এই যে পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকবে, সেমভাবে 4টাই প্রোটন থাকবে, 2টা, 3টা, এই যে 4টা প্রোটনে থাকবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, আমার যে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে ততটাই কি থাকে, প্রোটন থাকে। নিউট্রন সংখ্যা তোমার চেঞ্জ হতে পারে। এই যে নিউট্রন সংখ্যাকে আমি কি দিয়ে লিখি, এই যে কালোটা দিয়ে দেখি, নিউট্রন সংখ্যা আমি যে কোনোভাবে আমি দিতে পারি। নিউট্রন সংখ্যা তোমার সমানও থাকতে পারে, আবার সমান নাও থাকতে পারে। আমি 3টা দিলাম নিউট্রন, ঠিক আছে। তাহলে আমি কি বললাম ভাই, এই যে একটা পরমাণুর ভিতরে স্বাভাবিক অবস্থায় যতটা ইলেকট্রন থাকবে ততটাই কি থাকবে, প্রোটন থাকবে। এই যেগুলা কি, এগুলো হচ্ছে তোমার নিউট্রন, উল্লেখ করে ফেলি। এটা কি, এটা হচ্ছে তোমার নিউট্রন। আর এই যে লালটা কি, এটা হচ্ছে তোমার প্রোটন। আর এটা কি, এটা হচ্ছে তোমার ইলেকট্রন, ঠিক আছে। তা স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে ততটাই প্রোটন থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা সমান থাকতে পারে, না থাকতেও পারে। তাহলে এখানে অপশনে দেখো কি কি বলছে, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আনসার কোনটা হবে, এই যে ক নম্বরটা হবে, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলা হয়? এই যে আমরা যে একটু আগে যে প্রশ্নটা সলভ করছিলাম না, কোথায় যেন, এই যে দেখো এখানে, কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্বতা প্রকাশ করা। আমি কি বলছিলাম, পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা বলছিলাম না? তো এখন দেখো আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে পরমাণু প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পরমাণু প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, এই যে এখানে যে ভর সংখ্যা বলছে, এই যে ভর সংখ্যা, ভর সংখ্যা নিয়ে যদি আমি একটু বলি যে ভর সংখ্যা মানে কি ভাইয়া? ভর সংখ্যা মানে হইতেছে তোমার প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাই না? তো আবার কি বলতে পারি, এই যে ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। তা ভর সংখ্যা সমান কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা। বা এটাকে আমরা কিন্তু নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারি। ভর সংখ্যা মানে কি, নিউক্লিয়ন সংখ্যা। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, ক্যালসিয়াম 2+ ইলেকট্রনের সংখ্যা কত? ক্যালসিয়াম 2+ ইলেকট্রনের সংখ্যা কত? দেখো এই যে ক্যালসিয়ামে ভাইয়া কয়টা ইলেকট্রন থাকে? ক্যালসিয়ামে তার পারমাণবিক সংখ্যা কত? 20। তার মানে কি, তাতে প্রোটন হইতেছে তোমার 20টা থাকে। ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন থাকেও কয়টা? স্বাভাবিক অবস্থায় 20টা থাকবে। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে তোমার ক্যালসিয়াম 2+। কি বলছে এখন, ক্যালসিয়াম 2+। তো এক্ষেত্রে কি করবে, সে 2টা ইলেকট্রন দান করে ফেলছে, তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে? তার প্রোটন সংখ্যা কিন্তু আগের মতোই থাকবে, 20টা থাকবে, কিন্তু ইলেকট্রন কয়টা হয়ে যাবে, 20 থেকে 2টা বাদ, মানে কত, 18টা। তাহলে দেখো কি বলছে, ক্যালসিয়াম 2+-এ ইলেকট্রন সংখ্যা কত, 18টা। ইলেকট্রনের সংখ্যা কত, 18টা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভর সংখ্যা প্রকাশ করা হয় কোনটি দ্বারা? ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে,
27 ভর, Al মানে কত, এই যে 13 মানে কত পারমাণবিক সংখ্যা, Al 3+ আয়নে কয়টি ইলেকট্রন আছে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, 27 দেওয়া আছে, 13 দেওয়া আছে, Al দেওয়া আছে, 3+ দেওয়া আছে। এখানে এই যে 27 দিয়ে কি বোঝায়, এই যে 27 দিয়ে কি বোঝায়, 27 দিয়ে বোঝায় হইতেছে তোমার এটা মানে কি, এটা মানে হইতেছে তোমার ভর সংখ্যা, ভর সংখ্যা। আর এই যে 13 মানে কি বোঝায়, এটা বোঝায় হইতেছে তোমার প্রোটন সংখ্যা, প্রোটন বোঝায়। আর এই যেটা মানে কি ভাইয়া, তার চার্জ সংখ্যা বা আধান। আর এটা তো তোমার মৌল বোঝায়, তাই না? তো এখানে প্রশ্ন কি বলছে দেখো, কয়টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে 27 13 এটাতে কয়টা ইলেকট্রন আছে। দেখো তাহলে দেখো এই যে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়ামে ভাইয়া তার প্রোটন কয়টা, 13টা, ইলেকট্রন কয়টা, 13টাই থাকবে। আমাকে প্রশ্ন কি বলছে, Al3+, তাহলে এখানে তার প্রোটন হইতেছে তোমার 13টাই থাকবে, কিন্তু ইলেকট্রন কি হয়ে যাবে, 13 থেকে 3 বাদ যাবে, কত হবে, 10টা হবে। তাহলে দেখো 27 Al3 বা কয়টা ইলেকট্রন আছে, 10টাই ইলেকট্রন আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন তোমাকে তো এটা না বলে তোমাকে বললো যে এই যে 27 Al3+-এ নিউট্রন সংখ্যা কতটি। আমাকে এখন প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে নিউট্রনের সংখ্যা। তো আমি কি বলছিলাম, এই যে ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। এ সমান কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাই না? এখানে আমার ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে দেখো এই যে 27, ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে হইতেছে 27, আর প্রোটন সংখ্যা কত, 13 যোগ n এর মান নিউটন, n = কত হবে, 27 - 13 মানে কত, 14। তাহলে নিউটনের মান কত, নিউটনের মান হতেছে তোমার কত, 14, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা কি বলছে, 23 ভর 11 হইতেছে কি প্রোটন সংখ্যা, আর সোডিয়াম দেওয়া আছে নিউটন সংখ্যা কত, এই যে নিউটন সংখ্যা কি বলছিলাম, A = P + N, তাহলে কি হবে, N = A - P, এর মান কত, 23, পির মান কত, 11, তাই কত হয়, 12, 12 কি হবে কি তার নিউটন সংখ্যা, 12 হবে তার নিউটন সংখ্যা। পরবর্তী প্রশ্নটা কি বলছে, 56 ভর 26 হইতেছে কি প্রোটন সংখ্যা, Fe পরমাণু নিউট্রন সংখ্যা বের করো। তাহলে কি হবে, A = P + N, তাহলে N = A - P, এর মান কত, 56, পির মান কত, 26, 56 থেকে 26 গেলে কত হয়, 0, 5 থেকে 2 গেলে কত, 3, তাই 30, নিউটন কত হবে, নিউটন হবে তোমার 30। গ নম্বরটা হবে আনসার। এর পরবর্তী প্রশ্নটা কি বলছে, আচ্ছা এখন দেখো ভর দেওয়া আছে B আর প্রোটন হচ্ছে A, X M+টা কি তার চার্জ সংখ্যা, তাই না? আয়নের নিউটন সংখ্যা কত, নিউটন মানে কি ভাইয়া, A = P + N। এখন দেখো এর মান কত, এর মান হচ্ছে B, এর মান কত, এর মান হচ্ছে B = P, প্রোটন সংখ্যার মান কত, প্রোটন সংখ্যার মান হচ্ছে A, একটা সেকেন্ড, প্রোটন কত ভাইয়া, প্রোটন হচ্ছে তোমার এখানে A প্লাস = কত, N, তাইলে আমার কি হবে, N = কি হবে, B - A, বোঝা গেল, B - A হবে, কারণ এখানে তোমাকে মান না দিয়ে A আর B দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে। তো আনসার কোনটা হবে, B - A কোথায় আছে দেখো, এই যে ক নম্বর অপশনে কিন্তু B - A দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তো পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো কি বলছে, সোডিয়াম প্লাস এর আধান নিরপেক্ষ কণার সংখ্যা কতটি। দেখো এই যে আমি কি বলতে ভাই, এখানে একটু বোঝার জিনিস আছে, এই দেখো এখানে আধান নিরপেক্ষ বলছে, আধান নিরপেক্ষ কার, নিউটনের, নিউটনের আধান নিরপেক্ষ মানে কি, এখানে কি বোঝানো হয়েছে, আধান নিরপেক্ষ দিয়ে কি বোঝানো হয়েছে, নিউটনের মান বোঝানো হয়েছে। তাহলে দেখো আমি কি বলছিলাম, A = P + N, আমাকে N এর মান বের করার জন্য বলছে, এই N = কি হবে, A - P, এর মান কত, সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর হইতেছে 23, আর প্রোটন কত, 11, 13 থেকে 11 গেলে কত হয়, 12, 13 থেকে 11 গেলে কত হয়, 12।
আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 12। তো ভাই আমি যদি তোমাদের যদি একটা যদি প্রশ্ন করি, এখানে আমি কি বললাম? আমি বললাম যে Na প্লাসের আধান নিরপেক্ষের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন কত হবে? তো সোডিয়ামের ইলেকট্রন কত? ইলেকট্রন হতেছে তোমার 11। সোডিয়ামের ইলেকট্রন হতেছে 11, কিন্তু যদি বলে সোডিয়াম প্লাস মানে কি 11 থেকে 1 বিয়োগ যাবে, মানে কত হবে? 10টা হবে। তাহলে সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। দেখো, কোনটিতে নিউট্রন নাই? এই যে আমাদের যে 118টা যে মৌল আছে, আমাদের কয়টা মৌল আছে? 118টা মৌল আছে। এই 118টা মৌলের মধ্যে শুধুমাত্র একটা মৌল, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের কি নাই? কোনো নিউট্রন নাই। কেন নাই? দেখো, এই যে হাইড্রোজেনের ভাইয়া ভর কত? ভর হইতেছে 1। তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? 1। ঠিক আছে, তো আমি যদি এটা যদি ভর যদি বের করতে চাই, A ইজিক্যাল টু কী হবে? P প্লাস N, বা N ইজিক্যাল টু A মাইনাস P। এর মান কত? 1। পির মান কত? 1। 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়। এ কারণে এই যে হাইড্রোজেনের কি নাই? পর্যায় সারণীর একমাত্র মৌল এই যে হাইড্রোজেন, শুধুমাত্র এটার কি নাই? কোনো নিউট্রন নাই। আনসার কত হবে? আনসার হবে তোমার ক নম্বরটা। পরবর্তী প্রশ্ন কি বলছে? দেখো, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10টা আছে এবং নিউট্রন সংখ্যা কতটি আছে? 12টা আছে। ইলেকট্রন সংখ্যা কতটা বলছে? 10টা, আর নিউট্রন সংখ্যা বলছে কতটা? 12টা। দেখো আমাদের ক নম্বর অপশনে, দেখো ক নম্বরের যে প্রশ্ন অপশন আছে, এখানে কি বলছে? দেখো, বড় সংখ্যা হইতেছে 23 আর প্রোটন সংখ্যা হইতেছে 11, তাই না? তো এটার যদি আমি যদি নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, ক নম্বর অপশনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা মানে কি হবে? A মাইনাস P। এর মান কত? 23। পির মান কত? 11। 23 থেকে 11 গেলে কত হয়? 12। দেখো আমার নিউট্রন সংখ্যা কিন্তু 12 হয়ে গেছে। আমি কিন্তু নিউট্রন সংখ্যা 12 পেয়ে গেছি। এখন ইলেকট্রন সংখ্যা Na প্লাস, Na ইলেকট্রন কয়টা থাকে? 11টা থাকে। আর Na প্লাস বললে কয়টা থাকে? 11 থেকে 1 বিয়োগ মানে কত? 10। আমার কিন্তু মিলে গেছে, তাই না? আমার কিন্তু শর্তের সাথে মিলে গেছে। তাহলে দেখো, আমার প্রথম অপশনে নিউট্রন কত? 12, আর ইলেকট্রন কত ভাইয়া? 10টা। তাহলে আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে। তোমরা বাকিগুলো দেখবা, বাকিগুলো কিন্তু হবে না এরকম। ঠিক আছে, বাকিগুলো তোমরা বাড়ি কাজ তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন কি বলছে? দেখো, নিচের কোনটি আইসোবার? আচ্ছা, এখন আমাদের একটু জিনিস শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই যে আমি এখানে দিলাম, আমাদের 3টা নাম একটু শিখতে হবে। এখানে দিলাম আমি আইসোটোপ, এখানে দিলাম আমি আইসোবার, এখানে দিলাম আমি আইসোটোন দিলাম। দেখো, যখন আইসোটোপ বলবে, এই যে আইসোটোপের ক্ষেত্রে তার কোনটা সমান হবে? দেখো ভাইয়া, আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি? আইসো মানে তো সমান। তো এই যে শেষে কি আছে? পি আছে না? তো পি মানে কি? তার প্রোটনের সংখ্যা সমান হবে। আইসো ভর, তার মানে তার কোনটা ভর হবে? এই যে এর মানটা সমান হবে, ভর সংখ্যাটা সমান হবে। আইসোটোন, শেষে কি আছে? দান্তেন্য আছে, মানে কি এন, তার নিউট্রন সংখ্যা সমান হবে। ঠিক আছে, আইসোটোপে কোনটা সমান হবে? প্রোটন সংখ্যা সমান হবে। আইসোবারে ভর সংখ্যা সমান হবে। আইসোটোনে কি কোনটা সমান হবে? নিউট্রন সংখ্যা সমান হবে। তো দেখো আমাদের যে প্রথম যে প্রশ্নটা, এই যে প্রথম যে অপশন, এখানে দেখো এই যে 30, 31, 32 ভর সংখ্যা সমান না, তার মানে কি এটা আইসোবার না। আমাকে কিন্তু প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে কোনটা আইসোবার, মানে কি আমার ভর সংখ্যা সমান দেখতে হবে। তো এখানে কি আছে? এখানে আছে হইতেছে তোমার 30 আছে, 31, 32 সমান না, আইসোবার না। 64, দেখো এখানেও 64, এখানেও 64 সমান না, তাহলে আনসার কোনটা হবে? আইসোবার হইতেছে এটা। আইসোবার হইতেছে কি এটা। তোমরা কি বুঝতে পারছো? এখন দেখো তাইলে আমার এই যে ক নম্বর অপশনটা, এই যে আমার যে ক নম্বর অপশনটা তাহলে কি? আমার ক নম্বর অপশনটা তাহলে কি? ক নম্বর অপশনে দেখো, তোমার যে নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, এই যে এটা যদি নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, নিউট্রন সংখ্যা বের করলে কত হবে? n = 30 - 14, মানে কত হয়?
31 থেকে 14 গেলে কত হয়? 16 হয়। এখানে 31 থেকে 15 গেলে কত হয়? 16 হয়। এখানেও 32 থেকে 16 গেলে কত হয়? এখানে কত হয় ভাইয়া? 16 হয়। তার মানে দেখো আমার এখানেও নিউটন সংখ্যা 16, এখানেও নিউটন সংখ্যা 16, এখানেও নিউটন সংখ্যা 16। তাইলে এই যে আমার ক নম্বরের যে অপশনটা, এটা কি হবে? এটা হবে তোমার আইসোটোন। আইসোটোন। এরপরে দেখো গ নম্বরে যদি দেখি, দেখো 20, 21, 22 এটা আইসোবার না, আমি বুঝে পেলাম। দেখো 10, 10, 10 মানে কি? তার পূর্ণ সংখ্যা 10, পূর্ণ সংখ্যা 10, পূর্ণ সংখ্যা 10। তো আমি এটাকে কি বলতে পারি? বলো কি বলতে পারি? এটা হইতেছে তোমার আইসোটোপ। আইসো একে অপরের কি আইসোটোপ বলতে পারি। এরপরে দেখো ঘ নম্বরে দেখো কি বলতে পারি? 12, 13, 14 এটা কি ভর সংখ্যা আলাদা, মানে কি এটা আইসোবার না। 6, 6, 6 মানে কি তার পূর্ণ সংখ্যা সমান। তো আমি এটাকে কি বলতে পারি? আমি এটাকেও বলতে পারি আইসোটোপ। কারণ কেন? তাদের পূর্ণ সংখ্যা সমান। আইসোটোপ। বোঝা গেল? তো আমি কিন্তু একটা এমসিকিউ দিয়ে কিন্তু অনেকগুলো তোমাদের শেখাই দিছি। পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, ইলেকট্রনের অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থান হইতেছে তোমার কোথায়? কক্ষপথে। কক্ষপথে। আর এই যে নিউক্লিয়াসে কি? নিউক্লিয়াসে হইতেছে তোমার প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিচের কোন সেটটি আইসোটোন, মানে কি কাদের নিউট্রন সংখ্যা সমান, এটা দেখার জন্য বলছে নিউট্রন সংখ্যা। তাহলে দেখো এই যে প্রথম যে অপশন 17 থেকে 6 গেলে কত হয়? 17 থেকে 6 গেলে কত হয়? 11 না? তাহলে এখানে হইতেছে তোমার 11। এখানে দেখো 13 থেকে 6 গেলে কত হয়? 13 থেকে 6 গেলে 6, 7 মনে হয়। এখানে কত হয়? 14 থেকে 6 গেলে কত হয়? 14 থেকে 6 গেলে হয় 8। তার মানে কি মিলতেছে না? এটা হবে না, বুঝে গেলাম। এখানে দেখো তাহলে এটা কোনটা হবে ভাইয়া? দেখো 6, 6, 6 তাহলে এটা কোনটা হবে? এটা হবে তোমার আইসোটোপ। এটা কোনটা হবে? এটা হবে তোমার আইসোটোপ। আইসোটোপ। এখানে দেখো 14 থেকে 6 গেলে কত হয়? 14 থেকে 6 গেলে হয় 8। 16 থেকে 8 গেলে কত হয়? 16 থেকে 8 গেলে হয় 8। তার মানে কি এখানেও 8, এখানেও কত? এখানে হইতেছে 8। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেছে। আনসার কোনটা হবে? আইসোটোন হইতেছে এটা। এটা হইতেছে তোমার আইসোটোন। আইসোটোন। এরপরে দেখো গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বর হইতেছে তোমার 64, 64 ভর সংখ্যা সমান। তার মানে কি এটা হইতেছে তোমার আইসোবার। এটা হইতেছে তোমার আইসোবার। এরপরে দেখো তোমার ঘ নম্বরে দেখো 79 থেকে 35, এখানে মানে 79, 81 তাহলে এটা কিন্তু আইসোবার না। 35, 35 পূর্ণ সংখ্যা সমান। তো এটাকে কি বলতে পারি আমি? আইসোটোপ। বোঝা গেল? আনসার কোনটা হবে তাইলে? আমাকে কি বলছে প্রশ্নে? আইসোটোন কোনটা? এই যে খ নম্বরটা হবে আইসোটোন। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? আচ্ছা দেখো, এই যে দেখো এখানে যে আমাদের যে ক্যালসিয়াম আছে না, এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা হইতেছে 40, তার পূর্ণ সংখ্যা কত? 20। ঠিক আছে? তো দেখো ভাইয়া এই যে এখানে তার প্রোটন কত? প্রোটন হইতেছে তার 20। একটা স্বাভাবিক পরমাণুর ক্ষেত্রে যতটা প্রোটন থাকে ততটাই কি থাকে? ইলেকট্রন থাকে। আমরা প্রথম দিকে দেখছিলাম, তাহলে তার ইলেকট্রন কত হবে? তার ইলেকট্রন সংখ্যা হবে 20। আচ্ছা, মানলাম। এখন দেখো এই যে নিউট্রন যদি বলি, নিউট্রন সমান কি ভাইয়া? নিউট্রন সমান হইতেছে তোমার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ। তার ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা হইতেছে 40, আর প্রোটন কত? 20। 40 থেকে 20 গেলে কত হয়? 20ই হয়। তাইলে দেখো এই যে ক্যালসিয়াম যে পরমাণু, এই যে ক্যালসিয়াম যে মৌলটা আছে, এটার প্রোটন সংখ্যাও 20, ইলেকট্রন সংখ্যাও 20, আবার তার নিউট্রন সংখ্যাও 20। তো সবগুলা মিলতেছে। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ক্যালসিয়াম। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ক্যালসিয়াম। এখন দেখো কি বলছে, হাইড্রোজেনের আইসোটোপ কতটি? অনেকে কি করবে? অনেকে এই যে 3টা দাগাই দিবে। 3 কিন্তু হবে না, 3 কিন্তু হবে না। তাহলে আইসোটোপের হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ হইতেছে তোমার 7টা। 7টা। ঠিক আছে? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ হইতেছে 7টা।
7টি। এই 7টির মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, 3টা প্রকৃতিতে, আর বাকি যে 4টা আছে এটা হইতেছে তোমার কৃত্রিম। ঠিক আছে, এখন 7টা কি কি? 7টা হইতেছে হাইড্রোজেন, 2 1 হাইড্রোজেন, 3 1 হাইড্রোজেন, 4 1 হাইড্রোজেন, 5 1 হাইড্রোজেন, 6 1 হাইড্রোজেন, 7 1 হাইড্রোজেন। এই হইতেছে তোমার 7টা হাইড্রোজেনের আইসোটোপ। এখন এই যে প্রথম যে 3টা, এই যে একটা এই যে এটা, আর এই যে এটা, আর এই যে এটা, এই 3টা হইতেছে প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, এখন এই 3টার কিন্তু নাম আছে। কি কি নাম ভাইয়া? এই যে প্রথমটাকে বলা হয় প্রোটিওজোম, না প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা নাম আছে। ঠিক আছে, তো আমাকে কি বলছে? বলছে যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ হইতেছে 7টা। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ হইতেছে 7টা, আর 3টা হইতেছে তোমার প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, হার্টে পেসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়? ভাইয়া এই যে এটা তোমাদের, যদিও তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু আমি দেখলাম যে তোমাদের 2-3টা বোর্ডে আসছে। ঠিক আছে, তোমাদের বইয়ে যদিও দেওয়া নাই, তবে তোমাদের বোর্ডে 2-1বার আসছে। এটা কোনটা হবে? এটা হবে তোমার গ নম্বর দেওয়া আছে। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবা, যেহেতু বোর্ডে আসছে একটু মনে রাখলে ভালো আর কি। আচ্ছা, আর এই যে বাকিগুলা যে আছে না, এই যে বাকিগুলার মধ্যে এখানে কে দেওয়া আছে দেখো, এই যে 32P, এই যেটা, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হইতেছে তোমার আর যে রক্তের যে লিউকোমিয়া বললে কোনটা হবে? লিউকোমিয়া রোগের চিকিৎসা এটা ব্যবহার করা হয়। আর এই যে কোবাল্ট আছে, তাই না? এই কোবাল্টটা কোথায় পায়? কোবাল্টটা হইতেছে তোমার টিউমারের উপস্থিতি। টিউমারের উপস্থিতি বললে কোনটা হবে? এটা হবে তোমার কোবাল্ট। ঠিক আছে, এই দুটো মনে রাখবা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন যাই দেখো, মানবদেহে টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয়? এই যে কোবাল্ট, এখন যেটা বললাম, কোবাল্ট ব্যবহার করা হয়। আনসার হবে এটা। আর বাকিগুলা যে আছে, আমরা একটু বাকিগুলো একটু দেখি। এই যে আয়োডিন আছে, এই যে আয়োডিনটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার থাইরয়েডের ক্যান্সার আছে, থাইরয়েডের ক্যান্সারের কোষ ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কোনটা হবে? থাইরয়েড যদি বলে, থাইরয়েড ক্যান্সার, তাহলে হবে তোমার আয়োডিন। ঠিক আছে, আর এই যে তোমার যে কি আছে 32P32, এটা কোনটা হবে? এটা হবে তোমার লিউকোমিয়া। আর এই যে টেকনিশিয়ামটা ছিল, টেকনিশিয়াম কোথায় যেন ছিল? আচ্ছা ভাই, তোমরা টেকনিশিয়ামটা একটু দেখো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, এটা একটু তোমরা দেখো। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, দেখো কি বলছে, রক্তের লিউকোমিয়া, রক্তের লিউকোমিয়া বললে কোনটা হবে? ফসফরাস, এই যে 32, এটা হবে আনসার। ঠিক আছে, আচ্ছা, তো ভাইয়া আমরা এতটুকুই রাখি আজকে। আমরা পরবর্তী রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।